হ্যাঁ, শেয়ার করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, বাহ! সুন্দর হইছে। করেন তো দেখি আমার সামনে এখন। অলিম্পিক লোগো? হুম, ভেরি গুড। আমার কিসের চ্যানেল? কি, কোন টপিকে? ও আচ্ছা, অলিম্পিক লোগোটা। ইউআই ল্যাব। হ্যাঁ, 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 ওই চ্যানেলের মধ্যে আছে। ওইটা আমার পার্সোনাল চ্যানেল না, ওইটা আমাদের অফিসিয়াল চ্যানেল আর কি, আমাদের কোম্পানির। তো ওইটাতে আমার কিছু ভিডিও আছে। তো তার মধ্যে অলিম্পিক লোগোর একটা ভিডিও আছে যে 2 মিনিটে অলিম্পিক লোগো তৈরি করুন এরকম। আরো আছে, নিচের দিকে আরো আছে, ফটোশপের অনেকগুলো টিউটোরিয়াল আছে। আপনার হচ্ছে ক্লাস 5 থেকে শুরু করে হয় ফ্লায়ার ডিজাইন পর্যন্ত আছে, অনেকগুলো আছে। নিচের দিকে আছে। আমি সেই প্রথমের দিকে দিছি তো, পরে আর ব্যস্ততার কারণে এত বেশি ভিডিও আমি দিতে পারি নাই। ওই চ্যানেল এমনি আরো দেখতে পারেন, এখানে আরো অনেক ভিডিও আছে, মানে দরকারি অনেক ভিডিওই আছে। আচ্ছা, এখন দুইটা লোগোর মধ্যে যে কোনো একটা লোগো করে দেখান। আচ্ছা, জুম করেন তো, এই যে অলিম্পিক লোগোটা। হ্যাঁ, হ্যাঁ, করেন। হুম, এই যে মাঝে একটু দাগ দেখা যাচ্ছে কেন? আপনি কি পরে মার্চ করেন নাই? হুম, আচ্ছা, হ্যাঁ, শিওর। আপনাদের একটা গল্প বলি, আপনারা আপনার কাজ দেখতে থাকেন আর গল্পটা শোনেন। তো এই গল্প রিলেটেড গল্পের আগেও হয়েছে, তারপরেও বলি।
আপনার হচ্ছে একটা মেয়ে স্নাতক অর্জন করছে, ঠিক আছে, স্নাতক ডিগ্রি অর্জন করছে। তো করার পরে এখন হচ্ছে মেয়ের বাবা মেয়েকে একটা ভালো উপহার দিবে আর কি। শুনতে পাচ্ছেন? আচ্ছা। তো পরে এখন ওই মেয়েকে নিয়ে একটা গ্যারেজে গেছে। তো গ্যারেজে গিয়ে অনেক বছর আগে একটা গাড়ি দেখায়, বলছে যে গাড়িটা আমি অনেক আগে কিনছিলাম, তো হচ্ছে এই গাড়িটা মানে তোমাকে দিলাম। তো গাড়িটা নর্মালি দেখতে অত ভালো না, মানে অনেক বছর আগে তো দেখতে জরাজীর্ণ কেমন হয়ে আছে। তো তখন ওই বলছে যে এক কাজ করো, তুমি এটা বিক্রির জন্য যে গাড়িগুলো ব্যবহার করে ওই ধরনের একটা শোরুমে নিয়ে যাও, নিয়ে যায় তাদের দেখাও, দেখো তারা তোমাকে কত টাকা দিতে চায় এই গাড়ির বিনিময়ে। তো মেয়ে নিয়ে গেছে। তো এখন ওইখান থেকে ফিরে এসে এখন বলতেছে যে বাবা, এটার জন্য তারা আমাকে $1000 অফার করছে। মানে $1000 মানে কত, মানে 80,000 টাকার মতো এরকম। তো তখন বলছে যে কারণ এটা দেখতে খুবই জরাজীর্ণ, এই জন্য দাম অনেক কম বলছে। তারপরে বাবা বলছে যে এবার এক কাজ করো, এবার এটাকে একটা ভাঙ্গারি দোকান নিয়ে যাও। তা তখন দেখো ওরা কি বলে। মেয়ে ভাঙ্গারি দোকানে গেছে, এখান থেকে ফিরে এসে এখন বলতেছে যে বাবা ওরা মাত্র $100 অফার করছে। তো পরে বাবা তখন বলছে যে আচ্ছা এবার একটা কাজ করো, এবার হচ্ছে মানে গাড়ি রেস করে বা ওই যে গাড়ির ক্লাব আছে একটা, বলছে এই গাড়িটা ওই গাড়ির ক্লাবে নিয়ে গিয়ে দেখাও। পরে তারা হচ্ছে ইয়ে করছে, আপনার ওই মেয়েটা গাড়ির ক্লাব থেকে নিয়ে ঘুরে আসছে। এখন ওই গাড়ির ক্লাবের যারা ছিল ওরা গাড়িটাকে দেখে পর্যবেক্ষণ করছে ভালো করে। আর পর্যবেক্ষণ করার পরে তখন ওরা দেখছে যে যে এই গাড়িটা হচ্ছে নিশান স্কাইলাইন R34, এই এই মডেলের, ঠিক আছে, একটা আইকনিক গাড়ি এটা। তো তখন তারা দেখছে এই গাড়িটা তো ভালো একটা আইকনিক কার। তখন বলছে যে এটার জন্য আমরা $1,00,000 অফার করতেছি, $1,00,000 দিতে রাজি আছি, ঠিক আছে। $1,00,000 ডলার মানে কত, আপনার প্রায় 80 লাখ টাকার মতো। তো পরে সেখান থেকে ফিরে এসে তখন তার বাবাকে বলছে যে এই হচ্ছে বিষয়, যে ওরা এত টাকা বলছে, ভালো করে পর্যবেক্ষণ করে পরে এরকম অফার করলো। তখন তার বাবা মেয়েকে বলতেছে যে আসলে সঠিক জায়গার সঠিক লোকই তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে। আর যদি কোথাও থেকে তোমাকে মূল্য না দেওয়া হয় তবে রাগ করবে না, বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মতো যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার মূল্য কেউ দেখে না, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে আপনার মানে রেসপেক্ট করার মতো মানে পার্সন যারা আছে তাদের ভেতরেও ওই ধরনের মানে যোগ্যতা থাকতে হবে। আপনাকে সম্মান করতে হলে আসলে মানুষকে সম্মান করার মতো এক ধরনের যোগ্যতা থাকা দরকার আছে। সবাই মানুষকে দেখবেন যে প্রশংসা করতে পারে না। কেউ একটা ভালো কাজ করলে বা যারা ভালো কাজ করতেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, এই কাজটা সবাই পারে না। অথচ ওই ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করলে ওই ব্যক্তির দ্বারা হয়তো বা আরো ভালো কাজ হতো সমাজের জন্য, দেশের জন্য। কিন্তু অ্যাপ্রিসিয়েটটা প্রপারলি না করতে পারার কারণে যারা ভালো কাজ করার উদ্যোগ নেয় বা ভালো কাজ করতে চায় তারা দেখা যায় যে ওইরকম আগ্রহ পায় না, ঠিক আছে, বা যখন সবার কাছ থেকে ওইরকম রেসপন্স আসে না তখন আসলে ওরকম আগ্রহটা থাকে না। তো এই জন্য মানে ট্রাই করা উচিত যে যারা ভালো কাজ করে তাদেরকে ওইভাবে অ্যাপ্রিসিয়েট করা। আর যদি কেউ আপনার ভালো কাজ দেখে এরকম অ্যাপ্রিসিয়েট না করে, বুঝবেন যে মানে তারা আসলে ওই লেভেলে নাই। আপনার যে কাজটাকে মূল্যায়ন করতে হবে, তো ওই ধরনের মেন্টালিটি বা ওই ধরনের শিক্ষা তারা এখন অর্জন করতে পারে না। এই ধরনের গল্প এর আগেও যদিও দেখছি আমি, কিন্তু মানে তারপরেও আসলে বিষয়টা মনে হলো যে আবার বলি আপনাদেরকে, মানে ইন্সপায়ারিং তো, ভাবলাম যে ভালো লাগবে আপনাদের। আর রিয়েল লাইফে একটা গল্প বলি আপনার, আমার একজন স্টুডেন্ট আছে, ওই যে রেজন ইকবাল রাহাত নামে যে ছেলেটার গল্প করছিলাম যে ইউএস এর ক্লায়েন্টের কাজ করে ও।
$500 পার মান্থ ফিক্সড স্যালারির একটা জব করতেছে। তো ওই ছেলেটা আপনার হচ্ছে পাবনা ঢাকা হচ্ছে আপনার সাইক পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে, এখন মনে হয় 7 সেমিস্টারে আছে। তো ওই ছেলেটাকে মানে ওর এইসব কাজের জন্য ধরেন, ও যে আউটসোর্সিং এর কাজ টাজ করে বা গ্রাফিক ডিজাইন জানে ও ভালো। তো এই জন্য কি হয়েছে, ওর যারা ব্যাচমেট আছে সবাই ওকে আলাদাভাবে একটু গুরুত্ব দেয়, ঠিক আছে। দেন মাঝে কি হয়েছে, মাঝে ও একটা প্রতিষ্ঠানে সে হচ্ছে আপনার ট্রেনার হিসাবে ও আবার জয়েনও করছে, মিরপুরে একটা প্রতিষ্ঠানে। তো এখানে ট্রেনার হিসাবে জয়েন করার পরে আপনার ওইখান থেকে দেখা গেছে যে ওর কলেজের যারা মানে সিনিয়র ভাই আছে ওরাও গিয়ে ওর কাছে কোর্স করছে, ঠিক আছে। এন্ড ওখানে তো ওকে স্যার বলেই ডাকতে হচ্ছে, ওদের স্যার বলেই ডাকতেছে। তো এখন ভার্সিটি কলেজেও যখন আসছে তখন ওকে দেখে সবাই বলছে আপনি এখানে পড়াশোনা করেন, মানে অন্যরকম একটা গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে। এখন ওর যে অন্যরকম একটা গুরুত্ব তৈরি হয়েছে সবার মধ্যে, বা ওর যারা সিনিয়র রয়েছে আর কি, তারা ওকে মানে আপনি করে কথা বলতেছে। এখন স্যারদের কাছে এটা ভাল লাগতেছে না, বুঝছেন। মানে কয়েকজন টিচার এটা তাদের কাছে ভাল লাগতেছে না যে ও জুনিয়র, ওকে কেন আপনি করে বলবে। এখন ওকে আপনি করে বলতেছে, এখন আহ, ওরা ওর স্যার, ঠিক আছে। ও হচ্ছে ওই ওদের স্যার হয়েছে, এখন ওকে তো বয়স যাই হোক ওকে তো এখন রেসপেক্ট করতে হবে, তাই না? তো এখন ওই স্যারদের এগুলো ভালো লাগে না, স্যার ওকে অপমান করার চেষ্টা করে, ঠিক আছে। বলে যে এই গ্রাফিক ডিজাইন এটা কি এমন কাজ, ঠিক আছে। বলে যে এটা কোনো কাজ হলো, এটা তো সবাই পারে, বুঝতে পারছেন। বলে এটা তো সবাই পারে, এই রাস্তায় যারা কাজ করে, রাস্তার পাশে দোকানদার যারা আছে এরাও তো কাজ করতে পারে এটা, এইভাবে হচ্ছে বলছে ওকে। তো এই ছেলেটাও আবার যথেষ্ট পরিমাণে মানে ইগোয়েটিক পার্সন। ওর মানে যে কোনো কিছু এত সহজে মেনে নিতে চায় না। তো আবার ওই সবার মধ্যেই আবার স্যারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, স্যারকে বলছে যে স্যার ঠিক আছে বুঝলাম এটা অনেক সহজ কাজ, তো এক কাজ করেন, আপনি একটা বিজনেস কার্ড তো খুব সহজ একটা ডিজাইন, তো আপনি আমাকে খুব সহজ একটা মানে কাজ করে দেখান, এই একটা বিজনেস কার্ড ডিজাইন আপনি আমাকে করে দেখাবেন, কিন্তু সেটা হতে হবে প্রফেশনালি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস উপযোগী করে আমাকে হচ্ছে একটা বিজনেস কার্ড করে দেখাবেন আপনি। যদি করে দেখাতে পারেন, মানে উইদাউট কোনো ভুল ভ্রান্তি ছাড়া যদি আপনি করে দিতে পারেন, তাহলে আমি সবার সামনে মানে হাঁটু ভর দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে। বলছে আমি সবার মধ্যে আমি প্রমিস করতেছি। শুনতেছেন? তো পরে পরে হচ্ছে ওই স্যার এটা শুনে স্যার অপমান বোধ করছে। এখন ওই স্যার সে তো মানে বুঝতে পারছে যে উনি তো এটা পারবে না, ঠিক আছে। আর ওই ওই ছেলেটাকে তো প্রফেশনালি ডিজাইন করা তো আমি শিখাইছি। তো আমি তো জানি যে প্রফেশনালি একটা গ্রাফিক রিভার স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা বিজনেস কার্ড করতে হলে মানে সেটা কত অ্যাকুরেসি মেনটেন করে করতে হয়। আপনাদেরকেও তো দেখাইছে, আপনারাও তো বুঝতে পারছেন যে গ্রুপ গুলো লেয়ার, এই যে লেয়ারে আপনাদের কত ভুল হইতো, গ্রুপ করা নিয়ে কত ঝামেলা হইতো। এখনো যদি দেখা যায় ভালো করে হয়তো বা কয়েকজনের এখনো ভুল পাওয়া যাবে, ঠিক আছে। মানে জাস্ট গ্রুপিং করাগুলোতেই এত ঝামেলা, তারপরে অন্যান্য বিষয়গুলো তো আছেই, যে অ্যালাইনমেন্ট, টেক্সট, তো কালার কম্বিনেশন, অনেক বিষয় আছে। তো পরে ওই ছেলেটা আপনার হচ্ছে ওইরকম ভাবে বলছে, বলার পরে এখন স্যার অপমান বোধ করছে, অপমান বোধ করে এখন স্যার গিয়ে হচ্ছে নালিশ করছে আর কি প্রিন্সিপাল বরাবর, যে এরকম ছেলেটা আমার সাথে এরকম বেয়াদবি করছে, ঠিক আছে। ও একটু কাজ টাজ জানে, একটু ফ্রিল্যান্সিং এর কাজ করে, তো হচ্ছে মানে এরকম আমার সাথে অহংকার করছে, বা আমাকে এরকম মানে ইয়ে করছে, সবার মধ্যে আমাকে এরকম আমার সাথে বেয়াদবি করছে, অসম্মানিত করছে। পরে এখন ওকে ডাকছে ভাইস প্রিন্সিপাল। তো ডাকার পরে ও গেছে এখানে। তো এখন বলছে যে তুমি স্যারকে এই কথা বলছো, কেন বলছো? তারপরে বলছে যে দেখেন আমার প্রফেশনটা নিয়ে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে, কেউ যদি এটাকে ডিসরিসপেক্ট করে, তো আমি তো অবশ্যই সেটা বলবো। বলতেছে যে আমার এটা হতে পারে
আমি হচ্ছে অত ভালো কিছু করতেছি না বা যেটাই করতেছি এটা তো আমার প্রফেশন, আমি তো চুরি ডাকাতি কিছু করতেছি না। তো উনি আমার এই প্রফেশনটা নিয়ে উনি হচ্ছে সবার মাঝে আমাকে এরকম ইনসাল্ট করতেছে, অপমান করতেছে। তো এই জন্য আমি ওনাকে বলছি, উনি এরকম বলছে যে এই এই ধরনের কাজ এটা কোনো বিষয়ই না, হ্যান ত্যান এরকম ভাবে বলতেছিল, যে খুবই নগণ্য ভাবে উপস্থাপন করতেছে। তো এই জন্য স্যারকে বলছি ঠিক আছে, এত সহজ যখন, তাহলে একটা করে দেখান আপনি। আপনি যদি করে দেখাতে পারেন তো আমি এভাবে আমি নীল ডাউন হয়ে চলে যাবো এখান থেকে। পরে যাই হোক, এখন ম্যাডামরা তো শুনছে এটা, তো শুনে টুনে ওকে বলছে যে না, তারপরে তোমার এইভাবে বলা ঠিক হয়নি, এইভাবে বলছে টলছে আর কি। তো কিছুদিন পরে দেখা গেছে যে ওকে ওই আপনার ইনস্টিটিউট থেকে ওকে ইয়ে করছে আপনার জবের অফার বলতে, ওকে বলছে যে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে ভার্সিটিতে কলেজে ওকে নাকি আবার বলছে যে তুমি সিনিয়রদেরকে পড়াতে পারবা না, ঠিক আছে, তুমি হচ্ছে সিনিয়রদেরকে এখানে পড়াতে পারবে না, ওদেরকে শেখাতে পারবে না। তো বলছে যে আমার কাছে এখন যদি কেউ শিখতে আসে তা আমি কিভাবে না করবো, মানে এটা তো আমার বিষয় না, তারা শিখতে আসতে পারে। মানে মন মানসিকতাটা দেখেন, মানে এই যে তথাকথিত শিক্ষিত তারা কিন্তু আসলে তাদের মন মানসিকতাটা আসলে কোন লেভেলের। আমি মানে ওই কথাগুলো শুনে জাস্ট আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে মানে শিক্ষক মানুষ তারা আসলে এত ছোট মন মানসিকতার কিভাবে হতে পারে। পরে যাই হোক, ও যখন এই যে সাকসেস টাকসেস তো অর্জন করছে ভালোই, তো এখন ধরেন ওকে নিয়ে একটা ফিচার করবে, ঠিক আছে, পত্রিকায় ফিচার করবে। এখন পত্রিকাতে হচ্ছে ওই মানে ওই পলিটেকনিককে একটু উল্লেখ করে দিতে হবে আর কি, মানে ওরা বলবে যে আমাদের পলিটেকনিক থেকে মানে ও আর আর একটা ছেলে আর একজন আর কি সাকসেস আছে। তো হচ্ছে বলছে যে তোমাদের দুইজনকে নিয়ে আমরা ইয়ে করব, একটা প্রোগ্রাম করব, একটা তোমাদেরকে ইয়ে করা হবে। তো এখন মানে বলতেছে যে দেখেন, মানে আমাকে এত ইনসাল্ট করে ইয়ে করে, অথচ এখন মানে আমাদেরকে নিয়ে মার্কেটিং করবে ওরা, ঠিক আছে। তো কিছুদিন পরে আবার করছে কি, ওকে বলছে যে তুমি এখানে ক্লাস নিবা, মানে হচ্ছে তুমি শেখাবা এখানে। তো পরে বলছে যে ঠিক আছে শেখাবো, তো আমাকে হচ্ছে কত টাকা দিবেন। তো বলছে যে কত করে দিবেন, বলছে যে আহ, ভাই ব্রাদারদের শিখাবা আবার মানে টাকা পয়সার প্রশ্ন আসছে কেন, বুঝছেন? শেখাবা তো ভাই ব্রাদারদের, তোমার কলেজেরই সব ছোট ভাই, তো এদের আবার টাকার ইয়ে করতেছো কেন। পরে বলছে যে না দেখেন, আমার হচ্ছে যদি ইয়ে করেন তো তাহলে আমাকে মাসে 20,000 টাকা করে দিতে হবে, ঠিক আছে। আমি বললাম যে একদম উচিত কাজ করছো তুমি। বললাম যে তুমি যদি মানে স্যাররা যদি তোমার সাথে ভালো বিহেভ রাখতো বা তোমার সাথে তোমাকে রেসপেক্ট করতো, তাহলে আমি হয়তো তোমাকে বলতাম যে না, তোমার টাকা এইভাবে চাওয়া উচিত হয়নি। তো তোমার এমনিতে মানে তুমি ওইখানে জয়েন করতে পারতা, ক্লাস নিতা। বাট তোমার সাথে যে ধরনের ব্যবহার করছে তো তাতে এটা আসলে তারা ডিজার্ভ করে। তো তুমি ঠিকই করছো। তো চিন্তা করেন যে তাকে দিয়ে এখানে ক্লাস নেওয়া হবে, মানে ও অনলাইনে কাজ করেও মাসে 50,000 টাকার উপরে ইনকাম করতেছে। মানে ওর কিন্তু দরকার নেই যে এক্সট্রা জব করার, তারপরেও জব করে ওর জাস্ট নিজের শখের জন্য বা ওর ভালো লাগে। ও আমাকে বলছে স্যার আমাকে একটা জব দেন, বা ট্রেনার হিসাবে কাজ করি। বলছে তুমি জব দিয়ে কি করবা, তোমার তো ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই হয়। বলছে না স্যার, আমার জব করব যাতে আরো কিছু শিখতে পারি বা আমার শখ আর কি। পরে বললাম ঠিক আছে, তো এই জন্য জব করে জাস্ট। চিন্তা করেন তো, ওকে ওইখানে সময় দেওয়াবে ওরা, অথচ হচ্ছে আপনার ওকে কোনো পে করবে না, মানে ফ্রি মাগনা ইয়ে করবে। তো বললাম যে তোমাদের কোনো স্যারই যদি এরকম কোনো একটা ক্লাস করাইতো বা ইয়ে করতো, সে কি এরকম ফ্রি সার্ভিস দিত? সেও তো দিত না। বিষয় হচ্ছে যে আসলে মানে মেন্টালিটি, বুঝছেন, যে মেন্টালিটি আসলে আলাদা জিনিস। তো এই যে গল্পটার সাথে একটু আগে যে গল্প করলাম এটার সাথে আসলে ওর এই গল্পটা মিলে যায় অনেকটা। দেখেন ওর সাথে যে সম্পর্ক আমার, ওকে যদি আমি বলি যে তোমার ক্লাস নিতে হবে, তুমি সারা মাস ক্লাস নিবা, তোমাকে কোনো আমি এক পয়সাও পেমেন্ট করবো না, ও তাতেও রাজি। ও মানে একটা কথাও বলবে না যে স্যার এটা হবে না বা হ্যান ত্যান, ও একটা কথা বলবে না, ও বলবে স্যার আপনি বলছেন এটাই যথেষ্ট আমার জন্য, ঠিক আছে। বাট আমি তো নিজ থেকে কখনো এরকম কাজ করবো না।
কয়জন আসছে? মুন্না আসছে। কি লোগোটা হয়েছে, শেষ হয়েছে? খুশি লোগোটা হয়নি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হুম, শুনতে পাচ্ছেন? কাজটা কি কমপ্লিট হয়েছে? চাপা তো বিষয় না, এই যে এগুলো তো আপনার জুম করেন একটু। হ্যাঁ, মাউসটা একটু এক একটা শেপের উপরে একটু রাখেন, সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ। হুম। হ্যাঁ, এই যে দেখেন এক একটা আলাদা আলাদা পার্ট হয়ে রয়েছে মনে হচ্ছে। বাম পাশে ইয়েলো কালারের উপরে একটু রাখেন, বাম পাশে। হ্যাঁ, দেখেন এখানে আলাদা হয়ে রয়েছে, এখানে আলাদা হয়ে রয়েছে। ওই যে এটার উপরের অংশ মানে বোঝাই যাচ্ছে যে আলাদা আলাদা। এটা তো মনে হওয়া লাগবে যে একটা শেপ, তাই না? আবার এইদিকে ইউ ডান পাশের ইয়েলো, ওই যে কালোর উপর, কালো নিচ দিয়ে যেটা গেছে, কালোর নিচ দিয়ে। হ্যাঁ, ওইখানে আসেন, ওই কালোর উপরে রাখেন মাউসটা। এই যে এখানেও দেখেন আলাদা, এটাও কিন্তু বোঝাই যাচ্ছে। এরকম তো হওয়া যাবে না, তো এটা সলভ করা যাবে কিভাবে বলেন? এটা কেন হচ্ছে এরকম? মার্জ করা হয়নি, আপনি আবারও সিলেক্ট করেন সবগুলো একসাথে। হুম, এবার হচ্ছে পাথ ফাইন্ডারটা নিয়ে আসেন, মার্জ করেন এবার। মার্জ করেন। তো আপনি কোথায় মার্জ করছেন? আপনি নাকি মার্জ করছেন? এক্সপ্যান্ড করে আপনি মার্জ বলতেছেন। আচ্ছা করেন, এখন দেখি আপনি করছেন ওরকমই করছেন, উল্টা পাল্টা করছেন। ক্লিক করেন। ক্লিক করছেন? আবার ক্লিক করেন। আবার ক্লিক করেন। হুম, আচ্ছা। আপনাকে আমি, হ্যাঁ না, হ্যাঁ করে দিচ্ছিলাম। জি, বলেন। হুম, হুম, হ্যাঁ। আপনি সিলেক্ট করছেন? আগে দুইটা একসাথে সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়ে দুইটা আগে একসাথে সিলেক্ট করেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনি ওই শেপগুলো তুললেন,
এখন কি আপনি কাটতে চাচ্ছেন মাঝখান থেকে? হুম, হুম, না, হুম, দুইটাই সিলেক্ট করতে হবে। কেন সিলেক্ট না করে কি আমি করে ফেলছি? ফটোশপ এটা, এটা তো ইলাস্ট্রেটর। হুম, হুম, সমস্যা নেই, এখন তো বুঝতে পারছেন। আচ্ছা, এই শরীফ, হ্যাঁ, এই শরীফ খান আসছেন আপনি? শরীফ শুনতে পাচ্ছেন? আপনি কথা বলতে পারতেছেন না কেন, কি হয়েছে? আপনার কি দাঁত ভেঙে গেছে? হ্যাঁ, দেন এখানে রিপ্লাই করেন। কেন কথা বলতে পারতেছেন না কেন? হ্যাঁ, আপনার জন্য পিসিতে অডিও সাপোর্ট করতেছে না। ও আচ্ছা, তাও ভালো। এবার ভাবলাম আপনার দাঁতটা ভেঙে গেল কিনা। আচ্ছা, আপনাদের আজকে লোগো ডিজাইনের থিওরিক্যাল ক্লাস নেব, ঠিক আছে? লোগো ডিজাইনের উপরে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় আজকে শেয়ার করবো আপনাদের। আসলে লোগো ডিজাইনটা অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? লোগো ডিজাইনটা মানে কোনো একটা ডিজাইন আমি দেখলাম, কপি করলাম, ঠিক আছে? বা কোনো একটা শেপ কিভাবে ক্রিয়েট করতে হবে এইগুলো আপনাদের দেখাই দিলাম। এগুলো আসলে লোগো ডিজাইন না। লোগো ডিজাইনটা হচ্ছে কি আপনার নিজেকে করতে হবে, ঠিক আছে? আপনি বলছেন লোগো ডিজাইন শেখান, লোগো ডিজাইন শেখান। এখন একটা লোগো এখন কিভাবে করছে আমি হয়তো ভাই শেপটা নেওয়া বা ডিজাইনটা করা দেখাতে পারি, ঠিক আছে? যেমন যদি বলা হয় যে এখন যে বিভিন্ন ধরনের তো লোগো রয়েছে। কারণ এই যে আমার গুগল ক্রোম লোগোর কথাই যদি বলি যে আপনারা গুগল ক্রোম লোগোটা কিভাবে করতে হবে এটা আগে জানতেন না, বাট এখন আপনারা গুগল ক্রোম লোগো যেটা রয়েছে এই গুগল ক্রোম লোগোটা কিন্তু ডিজাইন আপনারা শিখে গেছেন। দেখেন কাজটা করতে আসলে খুব বেশি টাইম লাগে না। আপনাদের করতে হয়তো 5 মিনিট বা 10 মিনিট টাইম লাগতেছে, আমি করলে সেটা 2 মিনিটে হয়ে যাচ্ছে। তো খুব বেশি টাইম কিন্তু লাগছে না লোগো ডিজাইনের কাজ করতে, ঠিক আছে? তো এখন এই কাজটা এখন যদি হচ্ছে মানে আমরা করি আসলে তেমন কি টাইমের প্রয়োজন আছে? প্রয়োজন নাই, কিন্তু কিভাবে করতে হবে সেটা তো জানি আমরা। আচ্ছা, আবার এই যে রবি লোগো আমরা করলাম সবাই, আমরা যদি রবি লোগো করি, এখানে যে রবি লোগো রয়েছে এই রবি লোগোটা আমরা দেখেন কত সহজে করে ফেলতে পারি এখন। তো এরকম ভাবে আরো যে লোগোগুলো রয়েছে আপনাদেরকে সেই লোগোগুলো কিভাবে করতে হবে, যেমন অলিম্পিক লোগোটাও করে ফেললাম, তাই না? অলিম্পিক লোগোটা আপনাদের দেখানো হলো যে কিভাবে অলিম্পিক লোগো করতে হয়। এখন মানে লোগোটা কিভাবে ডিজাইনটা করতে হয় সেটা দেখাইছি, কিন্তু আপনার এই লোগো ডিজাইন করা এইটা একটা বিষয়, আর হচ্ছে কিভাবে আপনি মানে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি একটা লোগো তৈরি করবেন, মানে আইডিয়া কিভাবে জেনারেট করবেন। দেখেন এই যে লোগোগুলো আমরা দেখছি এইগুলো করতে কি আমাদের টাইম লাগবে? 2 মিনিট করে সময়ের প্রয়োজন এই ধরনের লোগোগুলো করতে। কিন্তু এই যে আপনার মিনিংফুল একটা লোগো,
আপনার আমরা যে বিভিন্ন লোগোগুলো দেখি, এই যে অ্যাপেল, নাইক, এই ধরনের লোগোগুলোর তো বিভিন্ন মিনিং রয়েছে, তাই না? তো এখন এই লোগোগুলো আপনার মিনিংফুল লোগো আমরা কিভাবে করবো? যেমন আপনাদের বলেছিলাম যে টয়োটা লোগো, এটাতে কিন্তু অনেকগুলো মিনিং রয়েছে, ঠিক আছে? তো এখন আপনারা বলছেন স্যার লোগো ডিজাইন কিভাবে করে, লোগো ডিজাইন শেখান। যেমন আমি গুগল ক্রোম লোগো ডিজাইন শেখালাম, নাইকের লোগো ডিজাইন ধরেন শেখালাম, অলিম্পিকের লোগো ডিজাইন শেখালাম, এই ধরনের লোগোগুলো কিভাবে করছে এগুলো ডিজাইন শেখালাম। এখন বিষয় হচ্ছে যে এইগুলো তো সব শেখালাম, ভালো কথা, কিন্তু তাহলে কি আপনারা লোগো ডিজাইন শিখে যাবেন? আমি তো না হয় লোগো ডিজাইন কপি করা আপনাদেরকে দেখালাম, যে যে লোগোগুলো মার্কেটে বর্তমানে আছে এই লোগোগুলো কিভাবে করতে হয় সেটা না হয় আমি দেখালাম। কিন্তু আপনি একটা ক্রিয়েটিভ লোগো কিভাবে ডিজাইন করবেন, আপনি একটা ইউনিক আইডিয়া কিভাবে তৈরি করবেন? আপনাকে তো কোনো কোম্পানি তো বলবে না যে আমাকে ওই অ্যাপেলের মতো একটা লোগো করে দাও। হ্যাঁ, আমাকে তো বলবে না যে অ্যাডিডাসের মতো একটা লোগো করে দাও, আমাকে তো বলবে না যে ওইটার মতো একটা লোগো করে দাও। সে চাবে কি, কেউ কি কপি লোগো কি চাবে, একসেপ্ট করবে? সে চাইবে তার কোম্পানির জন্য ইউনিক একটা লোগো করতে, ঠিক আছে, যেন সেই লোগোটা দিয়ে অনেক কিছু মিন করে। বুঝতে পেরেছেন? তো এখন তাহলে যে বিষয়টা রয়েছে, দেখেন যে আপনার এরকম ইউনিক লোগোটা কিভাবে করতে হবে, তো এটাই আসলে আমাদের জানা দরকার, ঠিক আছে? দেখেন লোগো ডিজাইন, আসলে ডিজাইন শেখানো যায় ঠিক আছে, কিন্তু কিভাবে মূলত আসলে আমাদের শেখা দরকার যে লোগো ডিজাইনের কনসেপ্টটা কিভাবে জেনারেট করব। কারণ আপনাকে যদি এই যে আরো লোগো দেখায়, আমি যদি বলি যে এই লোগোগুলো কিভাবে করছে আপনারা করেন তো, আপনারা সাপোজ এই যে গুগল ক্রোমের লোগো গুলো যদি বলি যে আমি না হয় দেখাইলাম না আপনাদেরকে ডিজাইনটা করা, কিন্তু আপনি যদি চেষ্টা করতে থাকতেন আপনি কি একটা সময় পারতেন না? বলেন তো। একটা সময় আপনি নিজেই কিন্তু পেরে যেতেন। এই যে অ্যাডিডাসের যে লোগোটা দেখেন তো, কঠিন কিছু আছে এই লোগোটার মধ্যে? দেখেন, কোনো গ্রেডিয়েন্ট বা কিছু আছে? কোনো গ্রেডিয়েন্ট বা কিছু আছে? জাস্ট শেপ, সলিড শেপ। এই লোগোটা যদি করতে বলি কয় মিনিট সময় দরকার বলেন তো? এই যে লোগোটা, নাইক লোগো, এটা জাস্ট কি একটা সাইন চিহ্নের মতো, জাস্ট পেন টুল দিয়ে ধরেন একটা শেপ করা। এই লোগোটা করতে কয় মিনিট সময় প্রয়োজন? তারপরে এই যে গুগল ক্রোম লোগো গুলো আমি দেখালাম, কয় মিনিট সময় লাগছে করতে? 1 মিনিট বা 2 মিনিট, ঠিক আছে? তারপরে রবি লোগো করতে কয় মিনিট লাগলো? 1-2 মিনিট, 1 থেকে 2 মিনিট। তাহলে দেখেন যে আসলে এই লোগো এগুলো মানে ডিজাইন করা কি আসলে কঠিন বিষয় বলেন তো? ডিজাইন করতে কিন্তু আপনার হচ্ছে বেশি টাইম লাগবে না, 1 ঘন্টা সময় দিলে জনপ্রিয় যত লোগো আছে আপনি মোটামুটি সব করে ফেলতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনার হচ্ছে আইডিয়াটা আপনাকে যদি বলা হয় জেনারেট করো, যে বা একটা কনসেপ্ট দিয়ে যদি আমি বলি যে এই কনসেপ্টের উপরে একটা লোগো করেন তো, এখন দেখবেন যে আপনার সারাদিন চলে যাচ্ছে চিন্তা ভাবনা করতে করতে। বুঝতে পেরেছেন? তো এখন এই লোগো ডিজাইন কপি করা বা শেপ কিভাবে ক্রিয়েট করতে হবে, এইটা আসলে লোগো ডিজাইন না। বুঝতে পেরেছেন? আমি এখন আপনার ইলাস্ট্রেটর ওপেন করে করে ধরেন আমি 10-15টা লোগো দেখাই দিলাম, এটা আসলে লোগো ডিজাইন না। বুঝতে পেরেছেন? লোগো ডিজাইন হচ্ছে আলাদা বিষয়, এটাতে ক্রিয়েটিভিটির বিষয় লাগবে। এমন না যে ডিজাইন কপি করা বা এটা ফ্লায়ার ব্রুশিয়ার এই ধরনের ডিজাইনের মতো না। এটা কি, দেখেন শেপ কোনটা দিয়ে কিভাবে কি করতে হবে, শেপ কাটাকাটি কিভাবে করতে হবে, এগুলো এখন সব জানেন না? এগুলো তো সব শেখাই দিয়েছি, তাই না? এগুলো এখন আপনারা নিজেরাই সব জানেন। এগুলো কিন্তু এখন শেখানোর আর প্রয়োজন নাই। কিন্তু এখন এই কনসেপ্ট কিভাবে ডেভেলপ করবেন, যদি বলি যে একটা কনসেপ্ট ডেভেলপ করেন তো, এটা কি পারবেন এখন এত সহজে? তো লোগো ডিজাইনের জন্য মূলত এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে এটা মনে করবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? এবং ওইটা অনেক অ্যানালাইসিস করে করে আমরা হচ্ছে এই স্লাইডটা তৈরি করছি। তো দেখেন আমাদের যারা প্রিমিয়াম কোর্স করে সেখানে পেইড করে তাদেরকে আসলে এই বিষয়গুলো দেখানো হয়। তো আপনাদেরকে এটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ক্লাসের উপস্থিতি বেড়ে গেল দেখতেছি হঠাৎ।
আচ্ছা দেখেন, প্রেজেন্টেশন অন কনসেপ্ট অফ লোগো ডিজাইন, যে লোগো ডিজাইনটা কিভাবে করতে হবে তার উপরে একটা প্রেজেন্টেশন, ঠিক আছে? আমি হচ্ছে কি কনসেপ্ট অফ লোগো ডিজাইন, লোগো ডিজাইনের কনসেপ্ট। ওকে, 10 স্টেপস টু এ পারফেক্ট লোগো, ঠিক আছে? যে আপনার পারফেক্ট লোগো করার জন্য 10টা পদ্ধতি আজকে শেয়ার করা হবে। তো প্রথমে বলা হচ্ছে যে হোয়াট ইজ এ লোগো, লোগোটা কি? লোগো বলতে আমরা কি বুঝি? লোগো মানে হচ্ছে কি কোনো সিম্বল বা প্রতীক। যদি খুব সহজে বুঝতে চাই, লোগোটা কি? লোগো মানে হচ্ছে সিম্বল বা প্রতীক বা একটা চিহ্ন, যেটা দেখে সহজে সহজে কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডকে বোঝা যায় যে এটা অমুক ব্র্যান্ড, তাই না? বা এটা অমুক বিজনেস বা অমুক কোম্পানির একটা লোগো। তো লোগো কি করে? আপনার কোম্পানির পরিচিতিকে, হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো লোগোটা হচ্ছে কি আপনার একটা সিম্বল, একটা চিহ্ন, হ্যাঁ, যেটা দেখলে আপনার এই কোম্পানিকে চেনা যাবে। এখন আপনার শার্টের উপরে যদি একটা নাইকের লোগো থাকে, তাও তো বলতে হবে না যে এটা নাইকের তৈরি বা নাইক ব্র্যান্ডের, মানে জাস্ট একটা লোগো থাকলে এটা মানুষ বুঝে যাবে। আপনার ফোনের পিছনে অ্যাপেলের একটা স্টিকার আছে, মানুষকে বলতে হবে না যে এটা কোন ব্র্যান্ডের ফোন, ঠিক আছে? জাস্ট ওইটা দেখে ওইটাই মানে আপনার ব্র্যান্ডিংটা করে দিচ্ছে, লোগোটাই মূলত ব্র্যান্ডিংটা করে দিচ্ছে। তাহলে এটা কত ইম্পর্টেন্ট বিষয়। এখন দেখেন 10 স্টেপস টু এ পারফেক্ট লোগো, এটার মধ্যে আহ, যে ভাইটাল টিপস গুলো দেওয়া হবে তার মধ্যে নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে লার্ন লোগো, লোগো শেখা, ঠিক আছে? ফার্স্টে কি লোগো শেখা। এখন লোগোটা কিভাবে শিখবো? লোগো শেখা বলতে কি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব, করে লোগো শেখানো শুরু করব? আপনারা তো মানে এরকমই ভাবছিলেন, তাই না? যে আমি হয়তো আজকে ইলাস্ট্রেটর ওপেন করব, ওপেন করে হচ্ছে আপনাদেরকে লোগো ডিজাইন শেখাবো। বলেন তো, আমার মনে হয় যারা রয়েছেন সবার মনে হয় একই একই চিন্তাই ছিল, তাই না? যে স্যার হয়তো ইলাস্ট্রেটর ওপেন করবে, ওপেন করে আমাদেরকে লোগো ডিজাইন শেখাবে। দেখেন, ওপেন করে লোগো ডিজাইন আপনাদেরকে শেখাইছি, ক্রোম লোগো শেখাইলাম, অলিম্পিক লোগো শেখাইলাম, রবি লোগো শেখাইলাম, ঠিক আছে? এগুলো তো শেখাইছি ওপেন করে, কিন্তু তাতে কি আপনারা লোগো ডিজাইন করা শিখে গেছেন? শেখেন নাই, কিন্তু জাস্ট কিছু লোগো কপি করা শিখছেন। কিন্তু এই যে আজকের ক্লাসে আসলে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে লোগো করতে হয় মূলত, ঠিক আছে? আজকের ক্লাসটা হচ্ছে লোগো ডিজাইনের ক্লাস। তো এখন দেখেন, নাম্বার ওয়ানে যেটা রয়েছে লার্ন লোগো, লোগো শেখা। এখন লোগোটা কিভাবে শিখতে হবে সেটারও আবার কিছু পয়েন্ট এখানে রয়েছে, দেখেন। নাম্বার ওয়ান কি, এ লোগো মাস্ট বি সিম্পল। অ্যাট ফার্স্ট যে কথাটা রয়েছে, মানে সবার প্রথমে এ লোগো মাস্ট বি সিম্পল, লোগোটা সিম্পল হতে হবে। এটা হচ্ছে একদম ফার্স্ট শর্ত, ঠিক আছে? আমাদের মাথায় যাদের এই যে জটিল চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে যে কিভাবে জটিল জটিল ডিজাইন করব বা যত জটিল ডিজাইন করতে পারবো আমি, মনে হয় যেন আমি বড় ডিজাইনার, ঠিক আছে? আপনাদেরকে বিষয়টা কিন্তু আমি বরাবরই বলার চেষ্টা করেছি যে আপনি একটা কঠিন ডিজাইন করতে পারেন, কিন্তু আপনি সহজ একটা ডিজাইন দিয়ে ডিজাইনটাকে আপনি ইউনিক ভাবে আপনি ফুটিয়ে তুলবেন, সেটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং। ডিজাইনারদের, ভালো ডিজাইনারদের আপনার চ্যালেঞ্জিং জায়গাটাই হচ্ছে এইগুলো, ঠিক আছে? যেমন এই যে লোগোটা, লোগোটাতে তো কিছুই নাই, অথচ এই লোগোর মধ্যে কিন্তু অনেক মিনিং আছে, ঠিক আছে? এই লোগোর মধ্যে অনেক মিনিং রয়েছে, যেটা আমরা একটু পরে আবার জানবো, যদিও এর আগে বলছিলাম আপনাদেরকে, তারপরে আবার জানবো। লোগোটা আমরা হয়তো দেখতে পাচ্ছি খুব সিম্পল, বাট এটাতে কিন্তু মিনিং রয়েছে অনেক। তো এই যে এত সহজ ভাবেও যে একটা ডিজাইনটাকে ফুটিয়ে তোলা যায়, এইটা কিন্তু আমাদের মাথায় মানে আসবেই না যে কিভাবে সম্ভব, ঠিক আছে? মানে মাথাতেই আসে না। ওই যে অনেকে আপনার বলে না যে উনি এই বিষয়টাকে যে এত সহজ করে ফুটিয়ে তুলবেন, মানে আমরা এটা বুঝতেই পারিনি, বা আপনি বিষয়টাকে এত সহজভাবে ফুটিয়ে তুলবেন এত সুন্দরভাবে, আমরা আসলে এটা কল্পনাও করতে পারিনি। আসলে বিষয়টা তাই, ঠিক আছে? যে উইন্ডোজ এর লোগো দেখেন, মানে অ্যাপেল, উইন্ডোজ, নাইক, অ্যাডিডাস, যত বিশ্বের জনপ্রিয় বড় বড় ব্র্যান্ড আছে, কোনো লোগোই দেখবেন না যে অত জটিল। একটা লোগো দেখাতে পারবেন যে স্যার এটা খুব জটিল একটা লোগো, বলেন তো? কিন্তু দেখেন যে আপনার এই যে লোগোগুলো, এগুলো ম্যাক্সিমামে কি খুব সিম্পল, ঠিক আছে? তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে কি অলওয়েজ, আমি যেটা রাখি অলওয়েজ, যে সিম্পল ইজ বেস্ট। আমার মাথায় অলওয়েজ এই কনসেপ্টটা কাজ করে যে সিম্পল ইজ বেস্ট, ঠিক আছে? সবসময় এটা আমি মাথায় রাখি। এটা মাথায় রাখি কিন্তু আমি এই যে গ্রাফিক ডিভাইডার বা এই ধরনের মার্কেটের জন্য কাজ করতাম। তো দেখা গেছে যে অ্যাপ্রুভও বেশ ভালোই হতো। আপনারা গ্রাফিক ডিভাইডারে যদি কখনো
কাজ করেন বা কাজ করার চেষ্টা করেন, বুঝবেন যে একটা ডিজাইন অ্যাপ্রুভ করানো সেখানে কত টাফ। ডিজাইন দিতে দিতে রিজেক্ট খাইতে খাইতে আপনার মানে আগ্রহ শেষ হয়ে যাবে ওইখানে। মানে ওইখানে বুঝতে পারবেন যে আসলে একটা ক্রিয়েটিভ ডিজাইন করা মানে এবং অ্যাপ্রুভ করা ডিজাইনটা এটা কতটা কঠিন ব্যাপার ওইসব মার্কেটে। তো দেখেন, তাহলে ফার্স্টে যেটা করতে হবে, ওটা আমি কিন্তু অ্যাপ্রুভ করাইছি, আমি কিন্তু অত জটিল জটিল ডিজাইন কখনোই করিনি। ঠিক আছে, আমি সহজ ডিজাইন করার চেষ্টা করেছি, বাট সহজভাবে ডিজাইনটাকে আমি একটু ইউনিক করার চেষ্টা করেছি, যেন অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়, অন্য ডিজাইনের সাথে যেন মিলে না যায়। আচ্ছা, তো এখন আমরা তাহলে প্রথমে যেটা বুঝলাম যে লোগোটা সিম্পল করতে হবে। ঠিক আছে, সহজ হইতে হবে। দেন এ লোগো মাস্ট বি মেমোরেবল, যে লোগোটা মেমোরেবল হতে হবে, স্মরণীয় হতে হবে। ঠিক আছে, তারপরে মানে লোগোটা দেখলে আপনার অনেকদিন মনে থাকবে এরকম ভাবে একটা লোগো করা লাগবে। দেখেন, এই যে নাইকের যে লোগোটা, এইটা যদি কেউ একবার দেখে, এই যে অ্যাপেলের যে লোগোটা, খাওয়া আপেল, অর্ধেক খাওয়া আপেল, এই লোগোগুলো কেউ যদি জীবনে একবার দেখে, কখনো আর ভোলার সম্ভাবনা আছে বলেন তো? মানে যার যদি স্মৃতিশক্তি লোপ না পায়। কারণ কি, সে জানে যে নাইকের লোগো একটা সাইন চিহ্নের মতো, অ্যাপেলের লোগো একটা কামড় দিলে যেরকম দেখা যায় সেরকম। তো এই লোগোগুলো কিন্তু আসলে ভোলার মতো না, কেউ একবার দেখলেই কিন্তু এই লোগোগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, দেখেন গ্রামীণ ফোনের আগে একটা লোগো ছিল মোবাইলের মতো, ওইটা কিন্তু চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে এখন 3 পাতার একটা লোগো দিতে, তাই না? তো এটা কিন্তু দেখেন খুব সহজ করছে আরো। আগে যেরকম একটু ছিল একটু, সেটা বাদ দিয়ে এখন দেখেন যে 3টা পাতার মতো একটা করছে। এটা কিন্তু মনে রাখা অনেক সহজ। তো লোগোটা আপনাকে এমন ভাবে আসলে করা উচিত যেটা খুব সহজে আপনার মনে রাখা যায়। আচ্ছা, তারপরে কি আছে? 3 নম্বর পয়েন্ট, এ লোগো মাস্ট বি এন্ডুরিং। ঠিক আছে, যে লোগোটার স্থায়িত্বকাল যেন অনেক দিন থাকে, সেরকম ভাবে একটা আপনার লোগো করতে হবে। তো মিনিমাম যেন আপনার 20-50 বছর যেন লোগোটা চেঞ্জ করতে না হয়। ঠিক আছে, এরকম ভাবে একটা লোগো আপনাকে করতে হবে। এই যে নাইকের লোগোটা, এটা কি আর চেঞ্জ করার দরকার আছে? এটা তো আমার মনে হয় যে সারা জীবনে এটা ইউনিক থাকবে। ঠিক আছে, মানে এটা আসলে চেঞ্জ করার কিছু নাই। তো এই যে এইরকম ভাবে আপনাকে কনসেপ্ট করতে হবে। দেখেন, কোনো একটা বিষয় একবার ইস্টাবলিশ হয়ে যাওয়ার পরে সেটাকে চেঞ্জ করে আবার নতুন করে সেটাকে পরিচয় করানো কিন্তু অনেক টাফ ব্যাপার। আমি আপনাদেরকে যদি একটু এক্সাম্পল দেই। আচ্ছা, দেখেন, ওকে, সো আমরা ফার্স্টে যেটা ছিলাম যে হচ্ছে লোগো ডিজাইনের প্রসেসটা নিয়ে আমরা ছিলাম হচ্ছে যে এ লোগো মাস্ট বি ইন্ডিউরিং, লোগোর স্থায়িত্বকালটা যেন বেশি হয়। তো সেই চিন্তা ভাবনা করে আমাদেরকে কি করতে হবে, লোগোটা করতে হবে যেন 20-50 বছরে আমাদেরকে হচ্ছে চেঞ্জ না করতে হয়। কারণ পরবর্তীতে চেঞ্জ করতে গেলে কি হবে, এই যে এরকম হবে যে আপনার সহজে আপনি মানে সব জায়গা থেকে মুছে ফেলতে পারবেন না। অনেক জায়গায় দেখবেন যে কাগজপত্র এখন ওই নামটা এখন রয়েই গেছে। ঠিক আছে, তো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের কথাই যদি বলি, যে আগে এটা একটু অন্য নামে ছিল, ইউআইএস ল্যাব ছিল, তো এখন ওটা হয়েছে কি আপনার ইউআই ল্যাব। তো এখন যেটা হয়েছে যে আপনার প্রায় কিন্তু অনেক বছর হয়ে গেছে, আমার জয়েন করা 3 বছর হয়ে গেল, অথচ আমি দেখতেছি যে এখনো আপনার অনেক স্টুডেন্ট আছে যারা ওই ফেয়ারওয়েল প্রোগ্রামে এসে বলে ইউআইএস ল্যাব, বা অনেকে দেখি এখনো ফেসবুকে বিভিন্ন জায়গায় ইউএস ল্যাব লেখে। ইভেন আমাদের আইটিতেও অনেক ক্লাসের সাথে এখনো ইউআইএস ল্যাব লেখা আছে। মানে স্মৃতি একদম আসলে মুছে দেওয়া যায় না। ঠিক আছে, তো কিছু হয়তো মুছা যায়, মানে একদম 100% আপনি কখনো মুছে ফেলতে পারবেন না সব জায়গা থেকে। এই জন্য একটা ব্র্যান্ডকে পরিচিত করিয়ে তো আপনার সহজেই যে 2 দিন পর পরেই আপনি চেঞ্জ করতে পারবেন, তা সেটা আসলে পসিবল না। কারণ মানুষ হয়তো আপনার আগের যেটা ছিল ওটাকেই সে মনে রাখবে। এই জন্য কোনো কিছু করার আগে আপনার এরকম চিন্তা ভাবনা করে সেভাবে করতে হবে যেন এর স্থায়িত্ব কালটা অন্তত অনেক দিন থাকে। কারণ চেঞ্জ করতে গেলে আপনার 2 দিক থেকে লস, আর্থিক লস তো আছেই, এর সাথে আপনি যদি একদম মানে আপডেট করে ফেলতে পারবেন না, একদম সব মুছে ফেলতে পারবেন, তাও কিন্তু পারবেন না। সেই জন্য এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রেখে আপনার এই কাজ করতে হবে, বিশেষ করে লোগোর ক্ষেত্রে, কারণ লোগোটা আসলে বারবার চেঞ্জ করা এটা যায় না বা চেঞ্জ করা উচিত না। ওকে, দেন আসি, এই লোগো মাস্ট বি ভার্সেটাইল, যে লোগোটা কি হতে হবে, ভার্সেটাইল হতে হবে।
ভার্সেটাইল মানে কি বিভিন্ন কিছু বোঝায় এরকম। আপনার একটা লোগো দিয়ে ভার্সেটাইল বা অনেক কিছু বোঝাবে এই ধরনের কিছু আপনাকে করতে হবে। দেন লাস্টে কি আছে, এই লোগো মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট, যে লোগোটা যথাযথ হতে হবে, যথার্থ হতে হবে। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এইগুলো আমরা শিখবো। এইগুলো আমরা মাথায় রেখে কি করব, আমরা লোগো ডিজাইনটা শিখবো। ঠিক আছে? আমার মাথায় রাখতে হবে কি তাহলে ফার্স্টে, যে লোগোটা যেন সিম্পল হয়, আমাকে সেই চিন্তাটা করতে হবে। দেন এ লোগো মাস্ট বি, লোগোটা যেন স্মরণীয় হয়, সেভাবে আমাকে কনসেপ্টটা তৈরি করতে হবে। দেন হচ্ছে লোগো মাস্ট বি ইন্টিগ্রেটিং, লোগোটার স্থায়িত্বকালটা যেন অনেক হয়, সেভাবে চিন্তা করতে হবে। দেন এর লোগো মাস্ট বি ভার্সেটাইল, লোগোটা যেন ভার্সেটাইল হয় সে ধরনের চিন্তা করতে হবে। দেন লোগো মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট, লোগোটা যেন যথাযথ হয় সেই চিন্তা করতে হবে। আচ্ছা, দেন আসি নেক্সটটাতে, এস্টাবলিশ ইউর ওন ডিজাইন প্রসেস। ঠিক আছে, নাম্বার 2 তে এস্টাবলিশ ইউর ওন ডিজাইন প্রসেস। দেখেন, এবার হচ্ছে আমরা আসি যে একটা, আমরা ডিজাইনকে কিভাবে আমরা এস্টাবলিশ করব, বা একটা ডিজাইন করার আগে আমরা এখন কি করব। এট ফার্স্ট দেখেন, এখানে কি লেখা আছে, দ্যাট ফার্স্ট ওপেন ইউর ইলাস্ট্রেটর, এরকম কিছু আছে? এরকম কিছুই নাই। কি আছে? ফার্স্টে বলছে যে ডিজাইন ব্রিফ, বলছে কন্ডাক্ট এ কোশ্চেন্স, দেন হচ্ছে বলছে অফ ইন্টারভিউ উইথ দ্য ক্লায়েন্ট টু গেট দ্য ডিজাইন ব্রিফ, হচ্ছে যে ক্লায়েন্টের সাথে আগে কন্ট্যাক্ট করো, করে ডিজাইনের ব্রিফ নাও। ঠিক আছে? ডিজাইনের আগে ব্রিফটা নিতে হবে। তারপরে কি রিসার্চ, এবার হচ্ছে এখন ওই আহ, আপনাকে হচ্ছে রিসার্চ করতে হবে তার এই ব্রিফটার উপরে। ঠিক আছে? সেটা যে কোম্পানি রিলেটেড কাজ হবে, সেটা নিয়ে রিসার্চ করতে হবে। ধরেন হতে পারে সেটা তার বিভিন্ন টাইপের কোম্পানি আছে না, কর্পোরেট, কমার্শিয়াল, আপনার আহ, আরো প্রোডাক্ট সেলিং এর হতে পারে, আইটি হতে পারে, রেস্টুরেন্ট, গার্মেন্টস, বিভিন্ন ধরনের হতে পারে। এখন সেই চিন্তা করে কিন্তু আমাকে এখন এই রিসার্চটা করতে হবে, যে আচ্ছা তার কোম্পানিটা এই ধরনের, তার মানে আমাকে এইভাবে কাজটা করতে হবে বা এইভাবে চিন্তা করতে হবে। দেন রিসার্চ করার পরে এবার রেফারেন্স। তো এখানে আপনার বর্তমানে কারেন্ট স্টাইল কোনগুলো চলতেছে, ডিজাইন ট্রেন্ড কোনগুলা রয়েছে, এই ধরনের বিষয়গুলো আপনাকে ভাবতে হবে। তারপরে কি স্কেচিং অ্যান্ড কনসেপচুয়ালাইজিং। ঠিক আছে? স্কেচিং অ্যান্ড কনসেপচুয়ালাইজিং, আপনাকে স্কেচিং করতে হবে। এই যে আপনি ব্রিফটা করলেন, অ্যানালাইসিস করলেন, করে যে রেজাল্টটা আপনি পেলেন, এটা দিয়ে কি করতে হবে, এখন আপনাকে স্কেচ করতে হবে। ঠিক আছে? আপনার এটা দিয়ে খাতায় আগে এখন আপনি স্কেচ করবেন, আগেই সফটওয়্যার না, আগে এখন দামি একটা স্কেচ আপনাকে পেপার ওয়ার্ক করতে হবে। তারপর এই যে পেপার ওয়ার্ক স্কেচিং, যেটা সুমাইয়া ভালো পারে, তো লোগো ডিজাইন করার আগে আপনাকে কিন্তু এই প্রসেসগুলোই মেনটেন করতে হবে। শুধু লোগো না, ওয়েব টেমপ্লেট করার আগেও আপনাকে স্কেচিং করতে হয়, বা মোবাইল অ্যাপ যদি আমরা ডিজাইন করতে চাই সেসব ক্ষেত্রেও কিন্তু আপনার স্কেচিংটা আগে করে নিতে হয়। মানে প্রফেশনাল কাজের আসলে সিস্টেমগুলোই আলাদা। দেন হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনে এখানে তো বললাম যে ডিজাইন বলতে মানে কারেন্ট স্টাইল যেটা আছে এটা ফলো করে করতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশনে এখানে হচ্ছে আপনাকে এখন কিভাবে প্রেজেন্ট করলে ক্লায়েন্ট খুশি হবে। ঠিক আছে? তো সেই জন্য আমাকে প্রপারলি প্রেজেন্টেশন করতে হবে, বা মকআপে যেভাবে আমরা প্রেজেন্টেশন করি আর কি। তো তাহলে ডিজাইন প্রসেসটা আমরা কিভাবে এস্টাবলিশ করব, ডিজাইন ব্রিফটা আগে পড়বো, রিসার্চ করব, তারপরে হচ্ছে রেফারেন্স, দেন স্কেচিং অ্যান্ড কনসেপচুয়ালাইজিং, দেন হচ্ছে রিফ্লেকশন বা রিভিশন, তারপরে প্রেজেন্টেশন, দেন হচ্ছে আপনার কি, ওই যে ডেলিভারি। ঠিক আছে? এখন আসেন, এই যে বিষয়গুলোকে একটু গ্রাফ আকারে দেখানো রয়েছে, একটা চিত্র আকারে। ফার্স্টে দেখেন ব্রিফ করতেছে, তারপরে রিসার্চ করতেছে, স্কেচিং করতেছে, কনসেপ্ট ডেভেলপ করতেছে, প্রেজেন্টেশন করতেছে, তারপরে ইমপ্রুভমেন্ট করতেছে আবার, দেন ডেভেলপমেন্ট করছে, দেন ফাইনাল প্রোডাক্ট ডান। তারপরে আসি আমরা, এখানে আবার দেখেন চিত্রের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এই যে আমরা লোগোটা দেখতে পাচ্ছি, ভাইকিংস এর একটা লোগো, এই লোগোটা আমরা এই মুরব্বির মতো একজনকে দেখতে পাচ্ছি একদম সামনে। এই লোগোটা হয়তো বা আমরা দেখি, কিন্তু এই লোগোটার পেছনে কি রয়েছে, লোগোটা এই পর্যায়ে আসছে কিভাবে, সেটা যদি আমরা দেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, তাহলে দেখেন ফার্স্টে কি ছিল, পেন্সিল দিয়ে স্কেচ করছিল, পেন্সিল দিয়ে একটু আঁকাইছিল, হ্যাঁ, ওইটুকু দেখেন। তারপর এটাকে কি করছে, ডিজিটাইজিং করছে। ডিজিটাইজিং বলতে কি, আমরা
সফটওয়্যারে যখন এই স্কেচিংটা আবার করব, তাহলে আমরা তো আহ, হাতে হ্যান্ড স্কেচ করলাম, দেন সফটওয়্যারে কিভাবে আমরা স্কেচ করব বা ইলাস্ট্রেটরে কিভাবে স্কেচ করব, সেটা আমাকে হচ্ছে বলা হচ্ছে ডিজিটাইজিং। দেন কালারিং, যখন আমরা কালারটা অ্যাড করছি কালারিং, তারপরে কি ফাইন টিউনিং প্লাস অ্যাডিং টেক্সট, এখন আমরা আরো সুন্দর করতেছি এবং আরো টেক্সট অ্যাড করতেছি। ঠিক আছে, ওই লোগোটার সাথে আমরা এখন আবার টেক্সট অ্যাড করতেছি। তারপরে কি ফাইনাল কার্টুন লোগো, এখন দেখেন যে ফাইনালি প্রেজেন্টেশন করা হয়েছে। ঠিক আছে, আরো একটু পরিমার্জন করে দেন ফাইনালি ডান করা হয়েছে। তাহলে আগে কোথায় ছিল দেখেন, আগে এইখান থেকে আপনার কিন্তু এখানে আসছে, এইখান থেকে ফাইনাল হচ্ছে এটা। দেন নাম্বার 3 কি, আস্ক দা রাইট কোশ্চেনস। এই পার্টটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, যদিও আগের গুলো ইম্পর্টেন্ট, তো এটা আমার কাছে মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট। কেন, আপনি কোনো একজন ক্লায়েন্টের জন্য যদি প্রপার কাজ করতে চান, তাহলে দেখেন এই পার্টটা আপনার লাগবে। বা এই যে বলি আমরা কনসেপ্ট কিভাবে ডেভেলপ হবে, কনসেপ্টটা মূলত এই জায়গা থেকে ডেভেলপ হবে। দেখেন, ফার্স্টে এখানে আমরা ক্লায়েন্টের সাথে একটা ইন্টারভিউ নিব, ধরেন ক্লায়েন্টকে এই কোশ্চেনগুলো আমরা করব। দেখেন, কাজ শুরু করার আগে এই কোশ্চেনগুলো করবেন এবং অ্যান্সারটা আপনি লিখবেন। মনে করেন যে আপনি কোনো কোম্পানির জন্য লোগো করতে গেছেন, আপনি একটা নোট নিয়ে যাবেন, দেন ক্লায়েন্টকে কোশ্চেন করবেন, দেন আপনি অ্যান্সার লিখবেন। মানে ডাক্তারদের মতো, ধরেন রোগীদের সিমটম শুনে শুনে দেন ওষুধ লেখে, সেরকম বিষয়টা এরকম। এখানে দেখেন বলছে কি, হাউ মাচ ডু ইউ প্ল্যান টু ডেডিকেট টু দিস প্রজেক্ট, হাউ মাচ ডু ইউ প্ল্যান টু ডেডিকেট দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য তোমার কেমন প্ল্যান রয়েছে। ঠিক আছে, আর তোমার ডেডিকেশনটা কেমন। আচ্ছা, দেন তিনি সাপোজ একটা আপনাকে প্ল্যান তিনি বললো যে আমার এই ধরনের প্ল্যান রয়েছে। ধরেন আমাকে যদি বলা হয় থাকে, সাপোজ আমি বলছি যে আমাদের আইটি কে নিয়ে ধরেন বলা হলো যে আপনার এই আইটি নিয়ে আপনার কি প্ল্যান রয়েছে, আপনাদের যে আইটিটা রয়েছে এটা নিয়ে কি প্ল্যান। আমি কি বলবো যে আমাদের এই আইডিটা আমরা হচ্ছে মূলত করেছি হচ্ছে যারা বেকার যারা রয়েছে তাদেরকে যেন আম, আমরা হচ্ছে আইটি বিষয়ে আমরা দক্ষ করে তাদেরকে আমরা আহ, একটা কাজ করার যেন সুযোগ করে দিতে পারি, তারা যেন কিছু করতে পারে, বেকার বসে না থাকে। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা এই কাজটা করেছি। ঠিক আছে, বা আমাদের এই কোম্পানিটা তৈরি করা। আচ্ছা, এখান থেকে আপনি একটা অ্যান্সার পেলেন। যদি আপনি কোনো রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করেন, তিনি এক ধরনের কথা বলবে, এরকম ভাবে এক একজন এক এক কথা বলবে, তো সেই অ্যান্সারটা নিতে হবে। তারপরে দেখেন বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ফিক্সড ডেডলাইন অর টাইমলাইন ইন মাইন্ড ফর দ্য প্রজেক্ট, তোমার কি কোনো নির্দিষ্ট ডেডলাইন আছে বা নির্দিষ্ট কোনো টাইমলাইন আছে এই প্রজেক্টটা করার জন্য। তো আমি বলবো কি, হ্যাঁ অবশ্যই আছে, আমি তো আপনাকে সারা বছর টাইম দিও না এটা করার জন্য, এটার জন্য আমাকে আম, এক সপ্তাহ আমি টাইম দিতে পারি আপনাকে, এক সপ্তাহের মধ্যে আমাকে কাজটা করে দিতে হবে বা এক মাসের মধ্যে আমাকে কাজটা করে দিতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে সময়টা, এই সময়ের সাথে কিন্তু আপনার একটা কাজের একটা বিষয় এখানে ডিপেন্ড করে যে আমার যদি এক সপ্তাহ টাইম থাকে, আমি এটা নিয়ে কাজটা নিয়ে ভাবার টাইম কতটুকু পাবো, যদি এক মাস থাকে তাহলে আমি কতটুকু পাবো। ঠিক আছে, তো এভাবে আপনাকে চিন্তা করতে হবে। এবং এই টাইমটা কিন্তু আপনি যদি না জানেন তাহলে তো এভাবে আপনি আহ, জিনিসটা আপনি বুঝতে পারবেন না, বা আপনি এইভাবে তো সাজাতে পারবেন না আপনার প্ল্যানটা। তারপরে কি রয়েছে, হোয়াট আর ইওর গোলস অ্যান্ড হোয়াই, তোমার লক্ষ্য কি এবং উদ্দেশ্য কি। তো আমার লক্ষ্য উদ্দেশ্যটা কি, বললাম যে আইটিতে এক্সপার্ট করে, আইটিতে এক্সপার্ট করে যারা বেকার যুবক বা যারা আছেন তাদেরকে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, আর্নিং এর একটা সোর্স তৈরি করা যায়, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। অর্থাৎ আইটিতে এক্সপার্ট গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। দেন বলছে হোয়াট প্রোডাক্ট অর সার্ভিস ডাজ ইউ বিজনেস অফার, যে তোমরা কি ধরনের মানে প্রোডাক্ট নিয়ে তোমরা কাজ করো বা কি ধরনের বিজনেস অফার দাও তোমরা। তো এখানে আমি তো বলেছি আমরা আইটি রিলেটেড কাজ করে থাকি। ঠিক আছে, আমরা আইটিতে এক্সপার্ট করি। যদি এখানে অন্যান্য কোম্পানিকে জিজ্ঞাসা করা হতো, হয়তো তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতো, তো সেই অ্যান্সার গুলো তারা দিত। দেন বলা হচ্ছে হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স অ্যান্ড হু ইজ ইউর মোস্ট আইডিয়াল কাস্টমার, যে তোমার টার্গেট অডিয়েন্স পিপল কারা এবং কে হচ্ছে তোমার মোস্ট আইডিয়াল কাস্টমার, কারা হচ্ছে তোমার সবচেয়ে আদর্শবান, মানে বা তোমার
একদম নির্দিষ্ট এই সংখ্যক পার্সন এদেরকে তুমি টার্গেট করতে যাচ্ছ, তো এরকম কারা রয়েছে সেটার অ্যান্সার কিন্তু আপনাকে নিতে হবে। দেখেন, এক একটা বিজনেসের এক এক ধরনের অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে থাকে। যেমন ধরেন, যারা আপনার চিলড্রেনদের নিয়ে কাজ করে, ইউনিসেফ, তাদের টার্গেট অডিয়েন্স পিপুল কি সবাই, নাকি বাচ্চারা? অবশ্যই বাচ্চারা, শিশুরা, তাই না? তারা কিন্তু বাচ্চাদের নিয়ে কাজ করে। তারপরে ধরেন আপনার যদি ইয়ং জেনারেশনদের কথা বলি, যে ইয়ংদের নিয়ে কারা কাজ করে, এখন ইয়ংদের নিয়ে ধরেন, বা এই ধরনের ব্যবসা যদি আমি বলি, ধরেন হতে পারে এই যে সিম কোম্পানিগুলোর ব্যবসার কথাই আমি বলতে পারি। আপনার মনে থাকবে যে আপনার এই যে গ্রামীণ ফোন বা এগুলোর যে আপনার কি বলে, গ্রামীণ ফোন, তারপরে আপনার আরো যে সিম কোম্পানিগুলো রয়েছে, এদের কিন্তু মূল টার্গেট অডিয়েন্স পিপুল মূলত ইয়ং জেনারেশন। ইয়ং যে ছেলে মেয়ে রয়েছে, এরা কি হবে এরা, দেখেন আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনারা অনেকে বলতে পারেন যে ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী কতক্ষণ কথা বলে, বা ব্যবসায়ী কথা বলে অনেকক্ষণ বলে, ঠিক আছে, কিন্তু আপনার এই যে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, এরা কিন্তু আগে বিশেষ করে আরো অনেক বেশি কথা বলতো। এখন তো ইন্টারনেট মানে দিচ্ছে ওইটার পরিবর্তে। তারপরে দেখেন এই যে ইন্টারনেট, এটাও কিন্তু ওই ইয়ং জেনারেশন এরাই কিন্তু বেশি ব্যবহার করতেছে। ঠিক আছে, ওই আপনার বাবা দাদারা কি ইন্টারনেট ব্যবহার করে খুব? বলেন তো, মোবাইলে কয়জন এমবি তুলে করে? ওই ছোটরা এমবি তুলে ইউজ করে, নাকি বুড়ো যারা আছে, বৃদ্ধ যারা আছে, তারা এমবি তুলে আপনার এমবি ইউজ করে? এমবি কি জিনিস সেটাই তো তারা বোঝে না, তাই না? তো এখন দেখেন, এই যে এমবি যে অফার গুলো, ঠিক আছে, ফেসবুকের জন্য অফার দিচ্ছে এটা সেটা, আর ফেসবুক ইউজ করে কারা? বা এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো ইউজ করে কারা? যারা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা রয়েছে, এরাই তো ইউজ করে বেশি। আরো সহজ করে যদি এক্সাম্পল দিই আপনাকে, এই যে আগে আপনার আহ, আহ, সেই 5-6 বছর আগে তো হবে, আপনাদের মনে আছে কি, ওই যে গ্রামীণ ফোন একটা অফার দিত, 83% একটা দিত, তাই না? সকাল রাত 12টা থেকে আপনার সকাল 6টা পর্যন্ত মেবি আপনার হচ্ছে 83% দিত 25 পয়সা করে টাকা। হ্যাঁ, এরকম ছিল না যে রাত 12টা থেকে মেবি সকাল 6টা বা এরকম মনে হয় ছিল। তারপরে আবার কিছু কিছু কলেজ ইউনিভার্সিটি ছিল যেখানে আপনার গেলে পরে আবার 24 ঘন্টায় আবার আপনার হচ্ছে এরকম পাওয়া যাইতো, মানে হচ্ছে এই সুবিধা পাওয়া যাইতো। সেসব জায়গায় গেলে সবসময় দেখা যায় 83% হয়েছে বা 75%, অনেক কম টাকা কাটতো। তো এখন এই যে কলেজ ইউনিভার্সিটিতে কারা যায় বলেন তো? নাকি ব্যবসায়ীরা যায়, নাকি স্টুডেন্টরা যায়? স্টুডেন্টরাই তো যায়। এখন ওইখানে কেন এগুলো সুবিধাটা দিছে বলেন? তাদের টার্গেট অডিয়েন্স পিপুল যদি ওই বৃদ্ধ মানুষই হতো, যে তারা সন্তানের সাথে মাঝে মধ্যে কথা বলবে, এরকমই যদি হইতো, তাহলে কি ওই শিক্ষা প্রতিষ্ঠানে তারা ওইরকম দিত সুবিধা? আমাদের পাবনা এডওয়ার্ড কলেজে এরকম সুবিধা ছিল। তো বিষয় হচ্ছে, দেখেন আবার অফারটা কখন, রাত 12টা থেকে সেই সকাল 5টা বা 6টা পর্যন্ত। এখন রাত 12টা থেকে 5টা পর্যন্ত কি হচ্ছে, সব বিজনেস আলাপ করে, অফিসিয়াল কাজের জন্য কথা বলে? হ্যাঁ, তা কারা কথা বলে এই টাইমে? আপনারা সবাই অভিজ্ঞ মানুষ, আপনারা নিঃসন্দেহে ভালো জানবেন এই বিষয়গুলো। কাদের দরকার থাকে এই টাইমে? সাধু সন্ন্যাসীদের। তো তো তাহলে বুঝতেই পারতেছেন যে এই টাইমটাতে কারা কথা বলে। এই টাইমটাতে তো মূলত বাবা মাও কথা বলবে না রাত জেগে, বা ব্যবসায়িক কোনো কাজও, অফিসের কাজ তো আর রাত্রে হবে না। তো এই টাইমে কথা বলবে কারা? ওই কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, তারা কথা বলবে, তাই না? কেন কথা বলবে সেটাও জানেন। তো এখন তাহলে এই যে বললাম না যে এদের টার্গেট অডিয়েন্স পিপুল মূলত কারা, বুঝতে পেরেছেন? তো এরকম ভাবে আপনার এক একটা আপনার কোম্পানির টার্গেট অডিয়েন্স পিপুল এক এক ধরনের শ্রেণী থাকে। আবার অনেক বিজনেসে থাকে যে জেন্ডার কেন্দ্রিক তাদের এই ইয়েটা থাকে, আপনার টার্গেট থাকে। যেমন কারো থাকে মেল, ছেলেদের জন্য সাপোজ কেউ হচ্ছে ড্রেস তৈরি করে, শুধু শার্ট প্যান্ট এগুলো তৈরি করে। আর কেউ আছে শুধু মেয়েদের জন্য ড্রেস তৈরি করে, এরকম কোম্পানিও আছে, গার্মেন্টস আছে। তো এখন আপনার এক এক একটা কোম্পানি ভেদে এরকম টার্গেট অডিয়েন্স কিন্তু পিপুল আলাদা থাকে। তো তারপরে ধরেন এখন, সাপোজ মেয়েদের জন্য যদি কোনো একটা আপনার ডিজাইন করতে বলা হয়, মেয়েদের পছন্দের কালার কি বলেন তো?
পিঙ্ক কালার, তাহলে আপনার এখন কিন্তু কিন্তু অনেকেই তাই বলে, মনে হয় বিষয়টা মনে হয় সত্যি, তাছাড়া কেন সবাই বলবো এটা? তো এখন বিষয় হচ্ছে যে তাহলে আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে তাহলে ওদেরকে কিন্তু ওদের জন্য কোনো কাজ করতে হলে এই ধরনের কোনো কালার আমরা ইউজ করতে পারি, তাহলে হয়তো বেশি খুশি হবে। বাচ্চাদের জন্য আমরা যদি কোনো বাচ্চাদের কোনো কোম্পানির জন্য লোগো হয়, এখন যদি আমি ইউজ করি সেই খুব মানে সাদা মাটা কালার, বাচ্চাদের কিন্তু পছন্দ হবে না। বাচ্চাদের পছন্দ হবে কি, যদি আমরা লাইট কালার ইউজ করি, সাপোজ লাল, হলুদ, সবুজ, ঠিক আছে, হ্যাঁ, এরকম মানে কালারফুল যদি আমরা কিছু দেই তাহলে কিন্তু তারা পছন্দ করে, এবং লাল হলুদ এগুলো খুব পছন্দ করে। তো এখন তাদের জন্য কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কালারফুল করতে হবে। আমরা যখন ইয়ংদের জন্য চিন্তা করবো তখন ফ্যাশনেবল হতে হবে, যখন আমরা বৃদ্ধদের জন্য চিন্তা করব তখন কিন্তু আমাদের আবার কালারের ক্ষেত্রে ওইরকম কুল একটা বিষয় আমাদের রাখতে হবে, ঠিক আছে, যে এত বেশি ইয়ে করা যাবে না, কালারফুল করা যাবে না। আপনার দাদাকে বা হচ্ছে আপনার বাবাকে যদি গিয়ে আপনি একদম লাল টকটকে একটা ইয়ে দেন, পাঞ্জাবি দেন, ধরেন আপনার নানাকে গিয়ে বা দাদাকে গিয়ে আপনি লাল টকটকে একটা ইয়ে দিলেন, পাঞ্জাবি উপহার দিচ্ছেন, অথবা ধরেন কি করছেন, আপনার দাদিকে বা আপনার দাদি বৃদ্ধা তাকে গিয়ে কি করছেন, একটা লাল টুকটুকে শাড়ি দিচ্ছেন, ঠিক আছে, এখন তারা কি এটা পরবে বলেন তো? আপনাকে কিন্তু মায়ের দিতে চাবে যে এই কি কালার নিয়ে আসছিস। এখন বিষয় হচ্ছে দেখেন যে বয়সের সাথে বা শ্রেণীকেন্দ্রিক আপনার যে এই বিষয়গুলো কিন্তু আসলে ডিপেন্ড করে। তো এইগুলো আহ, এই জন্য আগে থেকে আপনাকে জানতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স পিপল কারা, আমি কাদের জন্য কাজটা করব। মানে এগুলো জেনে শুনে যদি কাজ করা যায় তাহলে কিন্তু দেখেন এই যে এই কোশ্চেন গুলোর সাথে সাথে কিন্তু আপনার কনসেপ্টটা কি অলরেডি কিন্তু জেনারেট হচ্ছে, তাই না? যে আমি কাজ করব যার জন্য সেই কোম্পানিটা কি করে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, তাদের টার্গেট অডিয়েন্স পিপুলটা কারা, কোন শ্রেণীর, ঠিক আছে। তো তারপর দেখেন এগুলো অ্যান্সার যখন নিচ্ছে অটোমেটিক কিন্তু আমার মাথায় একটা কনসেপ্ট চলে আসতেছে। তারপর দেখেন বলা হচ্ছে হু আর ইউর কম্পিটিটরস এন্ড হাউ ডু ইউ ডিফার ফ্রম দেম, যে কে হচ্ছে তোমার কম্পিটিটর এবং তুমি কিভাবে তাদের থেকে নিজেদেরকে আলাদা করবে, কেন আপনি ইউনিক বা কেন আপনি ভালো, ঠিক আছে। যেমন আমি যদি বলতে পারি যে আমাদের কোম্পানি সম্পর্কে যে আমাদের আইটি এই জন্য ভালো যে আমরা হচ্ছে লাইফ টাইম তাদেরকে সাপোর্ট দেই, এবং তারা কোর্স শেষ হয়ে যাওয়া মানে যে তাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, বিষয়টা এরকম থাকে না। তারা কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের আইটিতে বিভিন্ন ধরনের ইভেন্টে, বিভিন্ন ধরনের সেমিনারে, বিভিন্ন ধরনের ওয়ার্কশপে তারা পার্টিসিপেট করতে পারে। যে কোনো প্রবলেমে পড়লে তারা তাদের ব্যাচ শেষ হয়ে গেছে তারপরেও তারা যে কোনো মুহূর্তে এসে সাপোর্ট নিতে পারে, ঠিক আছে, যে কোনো হেল্প লাগলে এসে কন্ট্যাক্ট করতে পারে। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আসলে আমাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে, ঠিক আছে। দেন এটার জন্য দেখেন হচ্ছে ঢাকা পলিটেকনিকের আপনার যে ইনস্ট্রাক্টর মাসুদ স্যার, উনি ঢাকা মহিলা পলিটেকনিকের মেবি, তো উনি আহ, মহিলা পলিটেকনিক আর ঢাকা পলিটেকনিক যেহেতু দুইটার একটা হবে, তো উনি হচ্ছে এসে বলছিল যে উনি যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ, উনি কোনো আইটি কে বা কোনো ইয়েকে এত সহজে উনি মানে ইয়ে করে না, অ্যালাউ করে না। মানে ওনাদের তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে স্টুডেন্ট দিতে হয়, তো ওনাদের কাছে তো বিভিন্ন আইটি যায় যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেন। তো ধরেন আমাদের আইটি থেকেও যখন গেছে তো উনি বলছে যে সহজে তো আগে দিতে চায়নি, আগে উনি নিজে অ্যানালাইসিস করছে আমাদের আইটি কে করে তারপরে উনি দিছে। তো উনি ওই প্রোগ্রামে গেস্ট হিসাবে এসে উনি বলতেছে যে আপনাদের আইটিতে আমি উম, আমাদের স্টুডেন্টদের দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করছি। তারপরে বলছে যে আমি এখানে যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে সবচেয়ে, যে মানে বর্তমানে যেটা দেখা মানে যে আপনারা কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও স্টুডেন্টদেরকে ভুলে যান না, তাদেরকে আপনারা সাপোর্ট দেন, এই বিষয়টা আসলে সবচেয়ে ভালো লাগার। উনি বলছে যে এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। বলছে যে আমার কলেজে যারা শিক্ষক আছে আমি তাদেরকে মানে অনেক করে বলি যে আপনারা হচ্ছে আপনাদের নিজেদের যদি সন্তান হতো আপনি কি তাদের সাথে এরকম ফাঁকিবাজি করতে পারতেন? তো সেরকম চিন্তা করে হলেও তো আপনার ভালো সার্ভিস দেওয়া উচিত, ভালোভাবে শেখানো উচিত। তারপরেও বলে যে এত মোটিভেশন দেওয়ার পরেও তারা ঠিক মতো আসলে মানে শেখাইতে চায় না বা ঠিক মতো তারা ক্লাস নেয় না। অথচ আপনাদের শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের তো দায়িত্ব শেষ,
রিপোর্ট শেষ হয়ে গেছে, আপনাদের কন্ট্রাক্ট তো শেষ, তারপরেও আপনারা যে তাদের খোঁজ খবর রাখেন বা হচ্ছে ইয়ে করেন, তাদেরকে আসার সুযোগ দেন, তো এটা আসলে মানে আমার কাছে সত্যিই আলাদা, অন্যরকম একটা ভালো লেগেছে। তো এই যে দেখেন, এই সমস্ত কারণে ধরেন আমরা এটাকে আমি বলতে পারি যে এই জন্য আমি বেস্ট। দেন বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য আইডিয়া বিহাইন্ড দ্য বিজনেস নেম, যে তোমার যে বিজনেস নামটা রয়েছে এটার পিছনে কি আইডিয়া রয়েছে। একটা বিষয় চিন্তা করেন যে আপনি যদি একটা কোম্পানি তৈরি করতে চান, বা আপনি একটা ধরেন একটা দোকান তৈরি দোকানে দিবেন, কোনো একটা অ্যাক্সেসরিজ হতে পারে বা যে কোনো কিছু একটা গার্মেন্ট, ছোট আপনার একটা ধরেন প্রোডাক্ট সেল করবেন, এরকমও হতে পারে। যেটাই করেন না কেন, বা আপনি একটা ইনস্টিটিউট দিবেন, এখন আপনার কিন্তু এটাকে ঘিরে আপনার অনেক স্বপ্ন চলে আসবে তখন। কি নাম দিব, ঠিক আছে, কি নাম দিলে বেটার হবে। এটা হোক হাজার টাকার কোম্পানি, এটা লাখ টাকা কোটি টাকার কোম্পানি না, কিন্তু আপনার স্বপ্নটা কিন্তু তখন অনেক বড়ভাবে কাজ করে, ঠিক আছে। তো বিজনেসটা হচ্ছে এক একজন মানুষের একটা স্বপ্নের একটা জায়গা। তো আপনি যখন কোনো একটা বিজনেস নিজে স্টার্ট করতে যাবেন, তখন দেখবেন যে আপনার এই একটা নাম দেওয়ার পিছনে আসলে অনেক কাহিনী জড়িত থাকে সেখানে, যে কেন কি চিন্তা করে এই নামটা দিয়েছেন। তো এই নামটা যদি জানা যায় তাহলে আসলে মানে, বা এই পরিকল্পনাটা, যে নামটা দেওয়ার আগে যে কি পরিকল্পনাতে থেকে আপনি নামটা দিয়েছেন, এগুলো যদি জানা যায় তাহলে কিন্তু আসলে আমাদের আইডিয়াটা জেনারেট করতে আরো সহজ হয়ে যায়, ঠিক আছে। তো এই যে কোশ্চেনের অ্যান্সার গুলো, এইগুলো যদি আপনি জানেন, আপনার কি আইডিয়া জেনারেট করতে আর কোনো কষ্ট হবে বলুন তো? হ্যাঁ, অনেক অনেক সুবিধা বলতে কি, অনেক সুবিধা হবে আপনার, কিন্তু এখন আর আহ, কোনো প্রবলেম হবে না। যেমন ধরেন আপনি শুনলেন যে আপনি বাচ্চাদের জন্য একটা কাজ করতে হবে, দেন তখন আপনার মাথায় চলে আসলো কনসেপ্টটা, কি কালার আমি দিব তাহলে, ঠিক আছে। স্পোর্টস রিলেটেড যদি কাজ হয়, আপনাকে খেলাধুলা ধরনের বিষয় আপনাকে রাখতে হবে। আপনি আইটি রিলেটেড কিছু করলে টেকনোলজি রিলেটেড কিছু আপনাকে রাখতে হবে। এই যে বিষয়গুলো আপনার কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার মাধ্যমে, ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, তার থেকে জিজ্ঞাসা করে জানার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে কনসেপ্ট গুলো পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, বাকিরা কোথায় গেল? হ্যাঁ, বাকিরা কোথায়? আম, মনে হয় ইন্টারনেটের সমস্যা হয়েছে, নাকি কারেন্ট চলে গেছে নাকি? তাছাড়া তো সব নাই হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এক কাজ করি, আমরা হচ্ছে ব্রেকের পরে তাহলে হচ্ছে আবার ক্লাস কন্টিনিউ করি, ঠিক আছে। 11টা বাজে, আপনারা ব্রেক নেন এখন। হ্যাঁ, আমার মনে হয় অনেকের হয়তো বা প্রবলেম হয়েছে। এখন অনেক বিষয় বাকি আছে। হ্যাঁ।